সালাউদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি। এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস। ওইখানে সালাউদ্দিন সাহেব ছিলেন পুরো সময়টাই। রিভিউ ভালো, ভালো প্রপার্টি মাশাআল্লাহ। শিলংয়ে কেউ বেড়াতে যেতে চাইলে থাকতে পারেন, দেখেছেন? দেখেন কি সুন্দর জায়গাপত্র, দেখেছেন? এখানে সব ব্যবস্থা ভালো। ভিতরে যেখানে সালাউদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটা ছবিও আছে, মিলাই দেখে নিয়েন। অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম। বিফলে মূল্য ফেরত দেওয়া হবে। আমরা বলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করে দেয় নাই বিজ্ঞাপনের জন্য, ফ্রি করলাম আর কি। পরিবেশটা সুন্দর না? কোনো হয়েছে আছে? হ্যাঁ, নাই। এখানে কিন্তু পুরো সময়টাই কাটিয়েছেন। উঠিছেন মে মাসের 2015 সালে। তার 2 মাস পরে ডেইলি স্টার এই রিপোর্টটা ছাপে। তিনি কেমন আছেন? এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস, রিপোর্টেই কইছে। 4টা বেডরুম, উনি 2টা রুম ভাড়া নিছিলেন, কিন্তু থাকতেন একাই। দেখেন রিপোর্টে বলা আছে, অন্তত এই রিপোর্টে তাই বলতেছে। কিচেন আছে, খুব চমৎকার ড্রয়িং রুম আছে, ফায়ার প্লেস আছে, সবুজ লন আছে, পিছে সবুজ লন, এটা দেখে দেন। এইটা সে লাইব্রেরি আছে, বার আছে, তাতে মদ্য জাতীয় পানীয় আছে। সাদিন সাহেব একা একা খেলেন, হাঙ্কার দিয়েছে খাবেন না, কিছু করলাম নাহিনি। তাইলে সাদিন সাহেব একটা কথা কই, যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না, ওনার মদিরা মঙ্গল নামে একটা প্যারোডি আছে। ওই যে ডিএল বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার দেশ, একটা গান আছে না, ওইটা দিয়ে একটা প্যারোডি বানিয়েছিলেন, মদিরা মঙ্গল। উনি কইছিলেন, মদ্য আমার, পানীয় আমার, শরাব আমার পেগ, কেন কোম্পানির নজর দিল গো, কেন হলো গো ডিউটি পেগ। মানে ডিউটি বেড়ে গেছিল তো উনি মনের দুঃখে প্যারোডি লিখেছিলেন। তারপরে লিখেছেন, নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী সম করিছে শেখ, রাগ্গি আমার, মাগ্গি আমার, ভাগ্যি আমার পেগ। হ্যাঁ, আপনাদের প্রিয় রঠা মানে রবি ঠাকুর, মানে বিএনপির প্রিয় তো। রবি ঠাকুরের একটা গান বলি আর কি। আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারি কৃতজ্ঞ, সেজন্য ওনার একটা না বললে কেনকা করে হয়। মানে সেরকম সভা একটা লেখা আছে। ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে, ওই গাইতেছে। ওই গাইছে কি জানেন, অভয় দাও তো বলি আমার উইস্কি, মানে ইচ্ছা, অভয় দাও তো বলি আমার উইস্কি, 100 টাক সোডার জলে বাকি 3 পোয়া হুইস্কি। হ্যাঁ, আমাকে না একবার খাওয়ায় না 100 টাক সোডার জলে বাকি 3 পোয়া হুইস্কি খাওয়ায়, এটা আমার উইশ থাকলো আপনার কাছে। পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন, তো বাংলাদেশি টাকায় কত, 1.5 লাখ টাকা মাসে। আবার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, ম্যানেজার ছিল, 2জন কেয়ারটেকার ছিল, 2জন মালি ছিল। একটা হাইলি সিকিউরিড এরিয়া, কাছে এয়ারফোর্সের অফিস, আর কয় হয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস। আমরা ধারণা করি এটা রয়্যাল অফিস। কে রাখলো ওখানে ওনাকে? উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন। উনি তো চাকরি করতেন না ইন্ডিয়াতে, উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই। ওনার এই সুপার ফ্যাবুলাস লাইফস্টাইলের টাকা কে দিছে? টাকা কে দিছে? উনি আয় করেন নাই, তাহলে টাকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করিয়া? হুন্ডি আপনি করতে পারেন, এটা অর্থ পাচার না? এইগুলো লেজিট এবং বৈধ প্রশ্ন। আপনারা বলতে হবে টাকাটা কে দিছিল, কেঙ্কা করে গেছিল। এইবার একটা চমক, বিশাল চমক। সিট বেল্ট বেঁধে নেন, যা দেখবেন তা তো অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন সিট থেকে। কিসে চমক? সালদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলংয়ের বাংলোতে। তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটাকে। হ্যাঁ, ব্যক্তিটা গুরুত্বপূর্ণ, কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায়। সে ঠিক ওই একই চেয়ারে বসে। এইটা সাহেব আপনি দুটো ছবি পাশাপাশি দেখান না। হ্যাঁ, দেখেন 2 সময় ছবি কলে দেখা করতে এসছে, তারাও ভিন্ন কলে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে, আর এক ছবি পায়জামা পরে আছে, দেখেছেন? কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই চেয়ারে। কেসে যান, তার নাম কি জানেন? তার নাম বিপ্লব পাঠক। চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন লেসপেন্সার, আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে। আওয়ামী লীগের 15 বছর পুরোটা সময় দাপটের সাথে জীবনযাপন করে গেছেন। ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিনের অন্যতম ডাইন হাত। আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল ছিল, তার নাম ছিল জয় নিউজ। জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পাঠক, মাশাআল্লাহ। কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে। বিপ্লব পাঠকের মূল পরিচয়, সে ইসকনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক। হ্যাঁ, সমন্বয়ক না, সমন্বয়ক। হ্যাঁ, এটা আবার গৌরবে ফেসবুকে ঘোষণা দিয়ে প্রচার করেছিল সে। চট্টগ্রামে চিন্ময় ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয়, সেটা হইতেছে বিপ্লব পাঠক। দেখেছেন মিছিলে? দেখেছেন আজম নাসিরকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া দেওয়ার জন্য ওই নাকি অমিত শাহর কাছে নিয়ে গেছিল আজম নাসিরকে। আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি 60 বারের বেশি ইন্ডিয়া সফর করেছে। গর্ব করে কইতো, সব জায়গায় প্রচার করতো। আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর। তার পাসপোর্ট যাচাই করা হোক, তার প্রমাণ মিলবে। ইমিগ্রেশনে খোঁজ নেন, দেখেন কয়বার গেছিল। এটা পুলিশের কাজ, গোয়েন্দা সংস্থার কাজ। কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল, সেটা নিশ্চয়ই কারণ আছে। অনুসন্ধান করে এই রহস্য উদ্ধার করা হোক। এতদিন আওয়ামী লীগ হইলেও, এত সাজলেও আওয়ামী লীগ সাজলেও, 5ই আগস্টের পর হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে। সব প্রোগ্রামে যায় বিএনপি। একসময় সাংবাদিকতা করলে, এখন পুরোপুরি বেকার করে, ওখানে কাজ করে না। তো শোনা যায় আর কি যে ওক নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে, এবং বিএনপির সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য।
এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে। কি কারণে? সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে। 5ই আগস্টের পর বিপ্লব প্রার্থ শেল্টার হইতেছে, গডফাদার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেড়ায়। স্বীকৃত, এটা প্রকাশ্য এবং স্বীকৃত। অথচ গত 15 বছরের ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে চট্টগ্রামে, তারা কাছে ফিরতে পারে না আমির খসরু মাহমুদের। তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে চিতু করার চেষ্টা মরিয়া খসরু এবং সালাউদ্দিন চক্র। ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদির সাথে ছবি, দেখেছেন? মোদির সাথেও ছবি, সালাউদ্দিনের সাথেও ছবি, ইসকনের চিন্ময়ের সাথে ছবি, ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি। এবার বুঝেছেন তো আমির খসরু কেন অমিত শাহের সামনে জুলকাপ্পর নাম করতে যায়? কানেকশন বুঝেন? আমির খসরু, সালাউদ্দিন, ইসকন সব বরাবর। আর আরেকটা ইস্যু আছে, সেটা হইতেছে মরাল ইস্যু। আমার স্কুলের বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন। ডাক্তারি শেষ কইরা উনার কেরা উঠেছিল, উনি পলিটিক্স করবেন। খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ছিলেন, খুব দাপুটে নেতা ছিলেন বিএনপির। শুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে। তারপরে শুনি 111 এর পর অস্ট্রেলিয়াতে গেছে। একটা ছোট্ট ঘরে 2 মেয়ে সহ পুরা পরিবার নিয়ে থাকতেন। ওই একই ঘরে থাকা ঘুমানো। নিজে নাইট গার্ডের চাকরি করেছেন ডাক্তার হিয়া। হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে ছিল। রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন। 111 এর পরে থাকতেন পান্থপথে খুবই দিনহীন ভাবে, পরিচয় লুকায়। মারাও গেছেন পরিচয় লুকায়, বেওয়ারিশ হিসাবে তাকে দাফন করা হয়েছিল। নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চাঁদনি চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন। সেরা পাঞ্জাবি পড়তেন, রিক্সায় চড়ার পয়সা ছিল না, হাইটে যেতেন। মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন, ফ্যাস ফ্যাস করে কান্দিছিলেন। আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন, শিলংয়ে লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব? আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন। ইসকনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন, জাতির এটা জানার অধিকার আছে। 1975-এ সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানী ইন্ডিয়া ছিল। সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোডার চালাইছে, ফ্যাসিবাদের সাথ দিয়ে আবার ভারতে পালায় গেছে। অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিছে। এতদিন আসতে পারেননি উনি, তারপরে 1 সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে ওনারা পেটে দিল, আগে পাঠাচ্ছিল না। কাকতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনার চেয়েও বেশি সময় ভারতেই ছিলেন। তো এই সালাউদ্দিন সাহেব ইদানিং হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন। সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতিবেশী হিসেবে ভারতে দেখতে পাবো, মাশাআল্লাহ। সালাউদ্দিন সাহেব, মানুষ আপনারা ইন্ডিয়ান মাল বলে, আপনি শুনেন না, কিন্তু ক্যামেরা ঠিকই শুনে। এই যে দেখেন আপনারা কয় ইন্ডিয়ান মাল আসিছে। একজন নেতার চেহারা, পোশাক, স্টাইল, ফ্যাশন এ সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না। ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা, আত্মত্যাগের পরিমাণ, আর সেই নেতার অবস্থান দুর্দিনে কোথায় ছিল। সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন, সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে। কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন, যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন, তখন প্রশ্ন ওঠেই। এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না, সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে। বিএনপিকেও বুঝতে হবে সরকার বদলানোই রাজনীতি না, আদর্শ, ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির মূল সোপান। আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা সদ্য ভুক্তভোগী, ছায়া সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি, তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না। সালাউদ্দিন সাহেব, আপনি যদি সত্যি গণতন্ত্র চান, তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন, দলের সিনিয়রদের সম্মান করেন, জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর ইউনূসকে তার যোগ্য সম্মান দেন, সম্মান নিয়ে কথা বলেন। আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনূসের মতো ফিগার পাবো না, চাইলে বটতলার উকিল হাজারো চুপ্পু পাওয়া যাবে। এসালমের ছায়া থেকে বেড়ায় আসেন, আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি ঘুমাইছিলাম, বিচার চাই। কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না, তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা ট্র্যাজেডিকে উপহাস করে না। মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না, তারা ইতিহাস বদলাইতে চায়। তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব, আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন। আপনি বিশাল নেতা, আমরা অতি ক্ষুদ্র পিঁপড়া, কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না, সেই সময় এই ভিডিও থাকবে, প্রশ্নগুলো থাকবে, ইতিহাস জানবে। কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল, কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই। এভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে, যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ। সেই দেশে যদি আবারও কারো ছায়ায় আসে সেই পুরনো ভারতীয়